চট্টগ্রামের হালদা নদী দূষণ রোধে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে হাটহাজারী এলাকায় আছেন রিপোর্টার কমল দে। হালদার হালচাল নিয়ে আলোচনা করতে তার সঙ্গে অতিথি হয়ে যোগ দিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও গড়দোয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। ধন্যবাদ সবুজ। আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা পালন করে চলেছে উত্তর চট্টগ্রামে হাটহাজারী এলাকার এই হালদা নদী। আমরা একটু যদি বলি কিভাবে অর্থনীতি ভূমিকা রাখছে, আপনারা জানেন যে বাংলাদেশে যে মাছের চাহিদার একটি বিশাল অংশ কিন্তু যোগান দিয়ে থাকে এই হালদা নদী। এখানে কিন্তু প্রায় প্রতি বছর 400 থেকে 500 কোটি টাকার মাছের পোনা আরোহণ করা, ডিম আরোহণ করা হয় এবং এখান থেকে পোনা ফুটিয়ে সারা দেশে পাঠানো। বিশেষ করে রুই জাতীয় যে রুই মাছ, কাপাস মাছ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উৎপাদন হয় এই হালদা নদী থেকে। তো এই হালদা নদী কিন্তু বেশ একটা ঐতিহ্যবাহী নদী, কিন্তু এই নদী তার ঐতিহ্য হারাতে বসেছিল। আবার সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে এখানে ভ্রাম্যমাণ আদালত গত কতদিন ধরে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান, গড়দুয়ার ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার। আমি প্রথমে কথা বলবো উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সাথে। আপনার কাছে জানতে চাইবো, বলা হয়ে থাকে বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই হালদা নদী। এটা কিভাবে হচ্ছে, মূলত এই ভূমিকাটা কিভাবে পালন করছেন এই নদী? ধন্যবাদ। আপনার ধন্যবাদ জানাচ্ছি যে দক্ষিণ এশিয়ার অন্যতম এই প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র আমরা হালদা থেকে কথা বলছি। আপনারা জানেন যে হালদা নদীটার এই সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে বছরের প্রায় 6 মাস একটা উৎসব মুখর পরিবেশে হালদা নদীর দুই পাড়ের জেলেরা এবং মৎস্য চাষিরা অত্যন্ত উৎসবের সাথে ডিম সংগ্রহ করে এবং ডিম সংগ্রহ করার পরে সেই ডিম তারা লোকাল পদ্ধতিতে, স্থানীয় পদ্ধতিতে তারা সেই ডিমগুলো থেকে রেণু উৎপাদন করে। রেণু উৎপাদন করার পাশাপাশি তারা কিন্তু এটাকে বিভিন্ন কমার্শিয়াল যে হ্যাচারিগুলোতে বিক্রি করার মধ্যে তারা কিন্তু অর্থনৈতিক বিশাল একটা অঙ্কের টাকা তারা উপার্জন করে। এবং এই প্রস্তুতি শুরু হয় মূলত জানুয়ারি মাস থেকে শুরু করে বছরের জুলাই পর্যন্ত এই 6টা মাস 7টা মাস কিন্তু আমাদের হালদাপাড়ে একটা উৎসব মুখর পরিবেশ চলে এবং প্রস্তুতি চলে। অর্থাৎ যদি আপনি মৎস্য বাদই দেন তাহলে আপনারা জানেন যে হালদা নদীর পানি দিয়ে কিন্তু দুই পাড়ের বিস্তীর্ণ এলাকার শত শত একরের বিভিন্ন ধরনের শাক সবজি ধানে চাষাবাদ হয়ে থাকে। অর্থাৎ মৎস্য, কৃষি এবং যোগাযোগ এই 3 ক্ষেত্রে কিন্তু হালদা নদী এককভাবে অর্থনীতিতে খুব বড় একটা অবদান রাখছে। আমি আপনার কাছে আবার আসবো। আমি কথা বলছি স্থানীয় গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার মোর্শেদের সাথে, মোর্শেদ তালুকদারের সাথে। আপনারা জানতে চাইবো এই নদী তার ঐতিহ্য কেন হারাতে বসছে বলে বলা হচ্ছিল? আসলে ধন্যবাদ আপনাকে। এখানে যে আমাদের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এটাই ছিল, কিন্তু কি অব্যবস্থা ধরুন, যেমন এখানে হালদাতে বালি তোলা, আপনার বর্জ্য পড়া, এই অনন্যের বর্জ্য, আপনার এই বিভিন্ন ফ্যাক্টরির বর্জ্যগুলো পড়া, হালদার রাবার ড্যাম, দুই পাশে মুরগির যে বিষ্ঠাগুলো এখানে পড়াতে আস্তে আস্তে এটার ঐতিহ্য হারাতে বলছিল। এখন মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এটা মনিটরিং করা হচ্ছে। মাননীয় বিভাগীয় কমিশনের নেতৃত্বে একটা টিম কমিটি আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা কমিটি আছে। বিশেষ করে আমাদের দুইপাড়ে জিএনও মহোদয় আমার পাশে যিনি বসে আছেন, উনি 3-4 মাস হয়ে আসছেন। ওনার যে পরিশ্রম কঠোর, এই বৃষ্টি বাদল সব দিন উনি এই হালদাতে এখন ইয়ে করতেছে, এটা ঐতিহ্য আস্তে আস্তে ফিরে আসতেছে আগের ইয়েগুলো। আমি আপনার কাছে আবার আসবো। আমি আবার আসি ইউনো রুহুল আমিনের কাছে। আপনার কাছে জানতে চাইবো, আমরা যতটুকু জানি এই নদী থেকে 17টা বালুমহল ছিল, যে বালুমহলের কারণে যে ড্রেজার, বড় বড় ড্রেজার এই নদীতে ব্যবহার হতো, যে কারণে কিন্তু মাছ আসা বন্ধ করে দিয়েছিল। এই ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে হালদা নদীর ফটিকশ্রী অংশ থেকে শুরু করে আমাদের মদুনাঘাট ব্রিজ পর্যন্ত 3টা উপজেলা মিলিয়ে 17টা বালুমহল ছিল। এটা আমরা বছর ইজারা দেওয়া হতো জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় হতে। মা মাছ রক্ষা, মা মাছের পরিবেশটাকে অনুকূল রাখার জন্য এবং দুই পাড়ের যে নদীর ভাঙন রোধ করার জন্য মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় এই হালদা নদী কেন্দ্রিক 17টা যে বালুমহল আছে ওগুলোকে বিলুপ্ত ঘোষণা করেছেন গত 2018 সালের মার্চ মাসে। অর্থাৎ আমরা চাচ্ছি যে হালদা নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে মাছের যে স্বাভাবিক পরিবেশটা, ওই পরিবেশটা অনুকূল থাকে না। মাছ এখানে ডিম ছাড়া যে অনুকূল পরিবেশ পায় না, যার কারণে সরকারি উদ্যোগে সরকারিভাবে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় গত বছরের মার্চে 17টা বালুমহল বিলুপ্ত ঘোষণা করেছেন। অর্থাৎ এই নদী থেকে আর বালু তোলার সুযোগ নাই। আমি আপনার কাছে আবার আসবো। এবার আমি আবার আসি ইউপি চেয়ারম্যান মোর্শেদ সরোয়ারের সাথে। আপনাকে জানতে চাইবো যে এখানে আসলে দূষণ কেন হচ্ছিল। মূলত যে দূষণে বলা হয়, আমি যেটুকু জানি এই মাছ শুরু হয়তো মে, জুন, জুলাই এই 3 মাস মাছ ডিম পারে, কিন্তু তার আগে থেকে প্রক্রিয়াটি চলে। আমরা গত 2 বছর আগে দেখেছিলাম যে একবার মাছ ডিম পারে নাই, কারণ যেহেতু অনুকূল পরিবেশ ছিল না। অনুকূল পরিবেশ বা প্রতিকূল পরিবেশ বলতে এখানে কি বোঝানো হচ্ছিল? আসলে একে ধন্যবাদ আপনাকে। প্রতিকূল পরিবেশ বলতে এখানে যে এই বালু তোলারটা আমরা তো আগে বলছি, মহোদয় বলছে, আমি বলছি। এরপর হলো যে পোলট্রি ফার্মের বর্জ্যগুলো আছে ওখানে নদীতে পালায় মানুষ। তারপরে আপনার যেখানে ফেভার মিল আছে, আপনার অনন্যাতে যে আমাদের এই অনন্য আবাসিক এলাকা,
আশেপাশে যে কারখানাগুলো আছে, কৃষ্ণাকাল যেগুলো হালদা নদীতে পড়ে, আপনার রাবার ড্যাম আছে, আবার ওই শাকসবজি যে এখানে ওই বিষ দেয় এগুলো এখানে পড়ে। এই জন্য আস্তে আস্তে মাছ এখান থেকে চলে যাচ্ছে। যে অবস্থাম এটা মাছের পরিবেশ ছিল না, এই জন্য পরিবেশ দূষণ হয়ে পানিও একটু একটু ইয়ে হচ্ছে। মাছ ডিম পাড়া প্রায় গত 2-1 বছর ডিম পাড়াও নেই। এখন আবার যখন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিং করে বিভাগীয় কমিশনার মহোদয়, আমাদের ইউনোরা মহোদয়রা এখন আস্তে আস্তে আবার অনুকূল পরিবেশ ফিরে যাচ্ছে। গত বছর মোটামুটি আশানুরূপ ডিম ছাড়া হচ্ছে। আর একটা হচ্ছে সুইচ গেটগুলো ফিশ প্ল্যান ছিল না এখানে মাছের আসা যাওয়ার জন্য, কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওনারা আসে ভিজিট করে গিয়েছেন এবং নতুন একটা সুইচ গেট এখন টেন্ডার হয়েছে। এটা ফিশ প্ল্যান করে 10 কোটি টাকা হয়েছে। আর সামনে যে ইয়েগুলো আছে আপনার সুইচ গেটগুলো, এগুলো আধুনিক করা হবে যেন মাছের ব্যাপারে আর ওদের অসুবিধা না হয়, ডিম ছাড়তে অসুবিধা না হয়। আমি আপনার কাছে আবার আসবো চেয়ারম্যান সাহেব, এবার আমি আবার ইউনুস সাহেবের কাছে আসি। আমরা জানি যে হালদা নদী থেকে চট্টগ্রামে যে পানির চাহিদা রয়েছে প্রায় 55 কোটি লিটার, এর মাঝে 2 কোটি গ্যালন পানি কিন্তু হালদা নদী থেকে যাচ্ছে এবং যেটা মধুনাঘাট প্রকল্প হয়ে রিফাইন হয়ে আবার চট্টগ্রাম শহরে ঢুকছে। এক্ষেত্রে নদীর পানি, এই হালদা নদীর পানি কেন পানীয় যোগ্য বলা হচ্ছে এবং এই দূষণ প্রতিরোধে, যেহেতু দূষণ হয়ে গেলে পানি কিন্তু আবার চট্টগ্রাম শহরে পানি সংকট দেখা দেবে, এই দুই প্রক্রিয়া আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন, যে দূষণ প্রতিরোধ এবং পানির গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের এই দক্ষিণ এশিয়ার অন্যতম এই বিশেষ পুষ্টি সম্পন্ন নদীটার পানির কিন্তু মূল উৎস হচ্ছে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ছড়া থেকে, বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে যে পানি, সেই পানিগুলো, অর্থাৎ এই পানি কিন্তু এমনিতেই খুব একটা বিশেষ উৎস থেকে পানিগুলো আসছে। পাশাপাশি আপনারা জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত যে হেভি মেটালের পরিমাণ যে কোনো নদীর পানির তুলনায় এই নদীতে হেভি মেটালের পানির পরিমাণ খুবই কম, যার কারণে ওয়াসা থেকে আপনারা জানেন যে মোহরা যে পানি শোধনাগার থেকে প্রতিদিন 2 কোটি লিটার পানি কিন্তু আমরা সরবরাহ করছি, চট্টগ্রাম মহানগর সরবরাহ করা হচ্ছে। একই সাথে একটা প্রকল্প আপনার মধুনাঘাট প্রকল্প থেকে আরো 2 কোটি লিটার পানি কিন্তু চট্টগ্রাম মহানগরে সরবরাহ করা হবে। অর্থাৎ এই পানির বিশিষ্ট বৈশিষ্ট্য কারণে, এই পানির অনন্য বৈশিষ্ট্যের কারণে কিন্তু হেভি মেটালের পরিমাণ কম হওয়ার কারণে কিন্তু এই পানি চট্টগ্রাম মহানগরে যাচ্ছে। ধন্যবাদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাথে গড়দুয়ারা ইউনিয়ন চেয়ারম্যান, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যোগ দেওয়ায়। সবুজ, আপনি শুনছিলেন, আমি একটা কথা বলি, নদীর বৈশিষ্ট্য এটা অন্তত 98 কিলোমিটার দীর্ঘ এই নদী এবং এই নদীতে খাগড়াছড়ি থেকে উৎপত্তি হয়ে আবার কর্ণফুলী নদীতে গিয়ে মিশেছে এবং এটা জোয়ার ভাটার নদী এবং একমাত্র এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, যেখান থেকে প্রতি বছর বাংলাদেশ 400 থেকে 500 কোটি টাকার মাছের ডিম পেয়ে থাকে এবং রেণু উৎপাদন করে থাকে এবং বাংলাদেশের যে মাছের চাহিদা একটা বড় যোগান হয়ে থাকে। কিন্তু এই হালদা নদীটা ঐতিহ্য হারাতে বসেছিল, আবার কিন্তু সরকারের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নদীর বাঘগুলিকে রক্ষা করা হচ্ছে, এখান থেকে বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা হচ্ছে। আরেকটি বিষয় আমি বলি, এখানে কিন্তু কোনো রকম মাছ ধরা সম্পূর্ণ রকম নিষিদ্ধ, শুধুমাত্র এখানে মৎস্য প্রজনন হবে, কোনো রকম মাছ ধরা এই নদীতে যায় না। তারপরে কিন্তু কেউ যারা চোরাগোপ্তভাবে মাছ ধরার চেষ্টা করে তাদেরকে প্রতিরোধ করা হয়। তো সবুজ, এখন পর্যন্ত আমার কাছে ছিল হালদা নদীতে যে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে এবং মাছ ধরা বন্ধ রাখার জন্য বারবার সচেতন কর্মকাণ্ড চলছে, তার সর্বশেষ। হালদা নদীর বর্তমান অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। পরিষ্কারের পর 2 মাসের মধ্যে এমন চিত্র রাজধানীর ইব্রাহিমপুর খালের। মিরপুরের সাংবাদিক কলোনি সহ অন্যান্য খালেরও একই দশা। ওয়াসার হিসেবে প্রতিটি খালে গড়ে 3.25 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, খনন না করে কেবল ভাসমান ময়লা তুলে ফেলায় কোনো উপকারী হয়নি তাদের। আর এই দেখেন তো কিছু কাটছে, কাইটা ওই যে উপরে ওটাই থেকে গেছে, আর ওখানে কিছু কাটছে, কাইটা ওই যে উপরে ওটাই থেকে গেছে। লাভ হওয়ার মতো তো কাজ হয় নাই। পলিথিন, ডাবের খোসা, এগুলো দেখবেন আপনি এখনো সব বাইসা রয়েছে সব জায়গায়। তাইলে উনি পরিষ্কার করলো কই? আর নতুন ময়লা নাকি এগুলা? ঠিকাদার কি করলো আর ইঞ্জিনিয়াররা কি দেখলো এটার ভিতরে যে এটা কমপ্লিট হয়ে গেছে? সংশ্লিষ্টরা দাবি করেন প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কাজ শেষ না করেই চলে গেছেন তারা। আমাদের টাইম কম ছিল, তো আমরা শেষ দিকে কাজটা হাতে নিয়েছিলাম, পন্থারও কাজ আমরা করতে পারিনি। নতুন করে কোনো কন্ট্যাক্ট নাই, আর এটা কাজের মেয়াদ শেষ, প্রজেক্ট শেষ। পরিষ্কার করার পরও মোহাম্মদপুর, মিরপুর, বাসাবো সহ প্রায় সবগুলো খালি বর্জ্যে ভরপুর। তবে বর্জ্য ফেলার দায় অন্য এলাকার বাসিন্দাদের উপর চাপান স্থানীয়রা। তাদের দাবি, ওয়াসা প্রতি বছর ভাসমান ময়লা তুলে ফেললেও খনন করে না কখনোই। নগরবিদরা এমন কার্যক্রমকে অর্থ লোপাটের ফন্দি হিসেবেই মন্তব্য করেন। অনেক দূরের মানুষ ময়লা ফেলায়, কালভার্টের বাজারে যত ময়লা সব এখানে ফেলায়। নিষ্কাশনের জন্য খুব সমস্যা হয়ে যায়, কোনো একটা জিনিস পড়লে কোনো উঠাইতে পারে না কারো। মশা মাছি, দুর্গন্ধ, এগুলো অনেক সম্মুখীন হতে হয়। আমাদের দাবি এটাই যে ওরা যেন একটু রেগুলার মেনটেন করে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অর্থ যেহেতু এখান থেকে ঠিকই ম্যানেজ করা সম্ভব, বছরের বছর এটাতেই যেন কর্মকর্তারা অথবা সংস্থাগুলো প্রলুব্ধ। সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করে ঢাকা ওয়াসা জানায়, আইনি জটিলতায় অনেকগুলো খাল পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয় না, তাই স্থায়ী কোনো পদক্ষেপ নিতে পারছে না সংস্থাটি। থার্ড পার্টি কনসালটেন্ট নিয়োগ ছিল, তো আমার জানা মতে এখানে কাজগুলো প্রত্যেকটাই হয়েছে।
তবে এই কাজগুলো কিন্তু মানে দ্যার ইজ নো সাচ এন্ড, আপনি শেষ বলে তো কোনো কথা নাই। সমস্ত খালের সব তো করিনি, মাত্র করেছি 17টা খাল। ওয়াসার 46টি খালের মালিকানা কাগজপত্রে থাকলেও বাস্তবে এর অনেকগুলোই সরু নালায় পরিণত হয়েছে। নগরবিদদের আশঙ্কা, দখল দূষণমুক্ত না হলে বাকিগুলো অস্তিত্ব হারাবে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা।